আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কৃষিগুচ্ছের যে সিরিজ বা ধারাবাহিকভাবে আমাদের যে কুইজ তার প্রথম পর্ব আজকে রসায়ন দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে আজকে আমাদের ক্লাসটা থাকবে। তো যারা লাইভে যুক্ত আছো একটু লাইভটা দ্রুত শেয়ার করে দাও। আমরা দুঃখিত আজকে আমাদের ক্লাসটা সঠিক সময় শুরু করতে পারিনি, কিছু যান্ত্রিক সমস্যা এবং বিদ্যুতের সমস্যার কারণে আমরা এখন একটু দেরিতে শুরু করেছি। তবে ইনশাল্লাহ আগামী দিন থেকে বিকাল 4:30-এই তোমাদের কুইজগুলো শুরু হবে আশা করা যায় ইনশাল্লাহ। একটু আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিই এবং তোমরা যারা দেখতেছো তোমরাও তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। যারা দেখতেছো তোমরাও তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও একটু দ্রুত, এবং বন্ধুদের মেনশন দিয়ে দাও। বন্ধুদের একটু দ্রুত মেনশন দিয়ে দাও, যে অনেকে হচ্ছে বুঝতে পারেনি। একটু শেয়ার করে দাও লাইভটা। যারা দেখতেছো কোথা থেকে দেখতেছো একটু একটু কমেন্ট করো, যাতে তোমার বন্ধু বান্ধবের কাছে একটু রিচ হয়। ঠিক আছে, তোমরা উপস্থিতি ভালো হলে আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো। আমরা বেশি লং করবো না, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাসটা দেরিতে শুরু করেছি আমরা, তো সেই ক্ষেত্রে খুব লেন্দি প্রসেস হবে না। একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও, একটু শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের একটু দ্রুত মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, শুরুতেই কিছু নির্দেশনা দিয়ে রাখি। আচ্ছা, আজকে আজকে কুইজের যেই নির্দেশনাগুলো আমি সেগুলো তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। আজকে এখানে আমাদের 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নের ভিতরে তোমাদের কুইজের উপরে দুইটা তোমাদের বই গিফট দেওয়া হবে, ঠিক আছে? দুইটা বইয়ের ভিতরে 1 থেকে 15 হচ্ছে একটা হবে, আর 16 থেকে 30-এর ভিতরে হচ্ছে আরেকটা, অর্থাৎ তুমি হচ্ছে দুইটা বই পাবা। একটা হচ্ছে 1 থেকে 15 এই সিরিয়ালের ভিতরে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থেকে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমরা হচ্ছে উত্তর দিতে থাকবা। এর ভিতরে একটা প্রশ্নে র্যান্ডমলি বলে দেওয়া হবে যে এই প্রশ্নটা হচ্ছে যে সবার আগে নির্ভুল উত্তর দিবা সে হচ্ছে বিজয়ী হবা। আর এরপরে হচ্ছে 16 থেকে 30-এ এখান থেকে একটা বই। তো যে বিজয়ী হবা তার নাম আমরা বলে দিব এখানে। তো সে হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজের পেজে, অথবা আমরা নাম্বার বলে দেবো, কোন নাম্বারে নক করবা, তো তার ঠিকানায় হচ্ছে আমরা বই পাঠিয়ে দিব। যারা দেখতেছো সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম সাভার থেকে, পাবনা থেকে। আচ্ছা, একটু দ্রুত করো তোমরা যারা হচ্ছে দেখতেছো, একটু শেয়ার করে দাও। আমরা আমাদের ক্লাসে চলে যাব। কৃষির জন্য কোর্স থাকবে, হ্যাঁ, কৃষির জন্য তোমাদের MSH 3.0 এই কোর্স আছে, অথবা তোমার হচ্ছে ফ্রিও কোর্স আছে, যেমনটা তোমরা গুচ্ছের বেলায় একেবারে টোটালি ফ্রি একটা কোর্স ছিল। এই কৃষির জন্য ফ্রি এক কোর্স থাকবে, আবার পেইডও। তোমার যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে সেক্ষেত্রে তুমি পেইডে ভর্তি হতে পারো, আর যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে তুমি ফ্রিটা জয়েন করতে পারো। আচ্ছা, আমরা বেশি দেরি করবো না, আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের লাইভটা মোটামুটি দেরিতে শুরু হয়েছে। ওকে, আমরা আমাদের প্রথম স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, তোমাদের সামনে প্রথম প্রশ্ন হচ্ছে যে n-তম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে কোনটি? অপশন এ, তোমরা একটু দ্রুত উত্তর দিয়ে দাও, একটু দ্রুত উত্তর দাও। আমি স্ক্রিনের সামনের থেকে চলে গেলাম, একটু তোমরা দ্রুত উত্তর দাও। কোনটি n-তম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে? একটু দ্রুত হিসাব করে বলে দাও। একটু দ্রুত বলো। যারা দেখতেছো একটু দ্রুত বলে দাও। মোটামুটি অনেকে উত্তর দিচ্ছ বি, সবাই বি উত্তর দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বি।
আচ্ছা, মোটামুটি সবাই উত্তর দিয়ে দিয়েছো, সবাই বি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অপশন টেস্ট করি, দেখি কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা সবাই খুব কনফিডেন্টলি বি উত্তর দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, দেখি রুটিন পাওয়া যাবে ফ্রি কোর্সের। আচ্ছা ফ্রি কোর্স বলতে এখানে আমি দুইটা বলি, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমাদের ডিটেল যে কোর্সের ফ্রি যে কোর্স, সেটারও তোমাদের রুটিন দেওয়া হবে আজকে রাত্রের মধ্যে। আর হচ্ছে এখানে আমরা যে কুইজের প্রথম সপ্তাহের যে রুটিন সেটা দেওয়া হয়েছে। আর হচ্ছে 100 ডেজ প্রোগ্রাম, অর্থাৎ তুমি একেবারে অনেক দিন ধরে একটা প্রোগ্রাম চলতেছিল, তোমরা হয়তো দেখছো যে কৃষিগুচ্ছের জন্য এই প্রোগ্রামটা রান হচ্ছে, ওইখানে তোমাদের জন্য ফ্রি পরীক্ষা আছে। আচ্ছা চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিই, যে সবাই বি বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি বি হয় কিনা। আমরা জানি অরবিটাল সমূহের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার। অরবিটাল হচ্ছে এন স্কোয়ার। সবাই যেহেতু বি বলতেছো, আমরা একটু অপশন টেস্ট করে দেখি যে আসলে এটা বি কিনা। তো আমার বি অপশন ছিল কি এটা, তাহলে n/2 1 + 2n-1। তো +1 - 1 ক্যান্সেল, এখানে থাকে n/2 × 2n। 2 কাটা n আর n স্কোয়ার, অর্থাৎ আমার যে অরবিটাল সংখ্যা n স্কোয়ার সেটা এই বি নম্বর অপশন, সেটা হচ্ছে এখানে মান্য করছে। তাহলে সেই ক্ষেত্রে যারা বি উত্তর দিছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, যারা এখনো শেয়ার করো না লাইভটা, একটু শেয়ার করে দাও। তোমার বন্ধু বান্ধব যারা অনেকেই আছে যে জানে না এটার ব্যাপারে, একটু তাদের জানায় দাও শেয়ার করে। আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন থাকলে এটা করতে পারো, এখানে আমরা লাইভে উত্তর দিয়ে দিব। আচ্ছা সেকেন্ড প্রশ্ন নম্বর 2, যে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক? ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটা সঠিক? যে অপশন এ একাধিক সচল দশা থাকতে হয়, বি সচল দশা ও 3টি দশা স্থির থাকবে, স্থির দশা থাকার কোনো প্রয়োজন নেই, কমপক্ষে একটি করে সচল ও স্থির দশা থাকে। একটু দ্রুত উত্তর দিয়ে দাও যে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক? একাধিক সচল দশা থাকতে হয়, 2টি সচল দশা ও 3টি স্থির দশা থাকতে হয়, স্থির দশা থাকার কোনো প্রয়োজন নেই। অপশন ডি কমপক্ষে একটি করে সচল ও স্থির দশা থাকতে হয়। আচ্ছা একটু উত্তর দিয়ে দাও দ্রুত, তোমাদের রেসপন্স তাড়াতাড়ি আসলে হচ্ছে আমরা তাড়াতাড়ি পরবর্তী প্রশ্নে যাইতে পারবো। সবাই ডি উত্তর দিচ্ছ, ডি। একটু দ্রুত উত্তর দাও। অনেকে, একজন আবার এফ উত্তর দিছে। এফ তো নাই এখানে ভাই, এফ কই পাইলা? একজন উত্তর দিছে সি, এমডি হৃদয়। এমডি হৃদয় হচ্ছে আমার স্টুডেন্ট, ও হচ্ছে ইন্টারমিডিয়েট উঠবে এবার, তো ও হচ্ছে উত্তর দিচ্ছে অপশন ডি। মোটামুটি সবাই অপশন ডি উত্তর দিচ্ছ। আচ্ছা যেহেতু প্রশ্নটা থিওরিক্যাল, এখানে তেমন কোনো ডাটা বলা যায় না। তোমরা জানো যে ক্রোমাটোগ্রাফিতে 2টা দশা থাকে, একটা সচল এবং একটা স্থির, অর্থাৎ উত্তরটা হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি, এটা যে কমপক্ষে একটি সচল এবং একটি স্থির দশা থাকতে হবে। যারা ডি উত্তর দিছো তারা হচ্ছে সঠিক। হ্যাঁ ভাই, আমরা তাড়াতাড়ি আগাবো, কারণ যেহেতু আমাদের লাইভ ক্লাসটা দেরিতে শুরু হয়েছে, আমরা তাড়াতাড়ি আগাচ্ছি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই, চলো। আচ্ছা এখানে হচ্ছে সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সাথে কিভাবে সম্পর্কিত? অপশন এ ব্যস্তানুপাতিক, অপশন বি সমানুপাতিক, অপশন সি বর্গের সমানুপাতিক, অপশন ডি বর্গের ব্যস্তানুপাতিক। দ্রুত উত্তর করো। সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তো দ্রুত উত্তর করো, সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সাথে কিভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক এবং বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা আমরা এটা সলভে চলে যাই। সবাই বলতেছে সমানুপাতিক,
ঠিক আছে, যারা সমানুপাতিক বলছো তাদের উত্তরটা কারেক্ট। হ্যাঁ, সমানুপাতিক যারা বলছো তাদের উত্তরটা কারেক্ট। আচ্ছা, সাই স্কোয়ার দ্বারা আমরা কি বুঝি এটা একটু জেনে নেই। সাই স্কোয়ার দ্বারা আমরা বুঝাই যে ইলেকট্রন যেখানে ইলেকট্রনের প্রাপ্তির সম্ভাবনা, হ্যাঁ আমরা যেখানে ইলেকট্রন পাবো। আর সাই দ্বারা কি বুঝায়? অরবিটাল। সাই দ্বারা কি বুঝায়? অরবিটাল। আশা করি সাথে যে প্যারালাল তথ্যগুলো আছে এগুলো তোমরা পড়ে রাখবা, ঠিক আছে? অপশন এ না ভাইয়া, সমানুপাতিক। সাই স্কোয়ারের মানে ইলেকট্রন তীব্রতার সাথে সমানুপাতিক সম্পর্কিত। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, আমরা দেরি করব না। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বনের আইসোটোপ কোনটি? অর্থাৎ কি বলতে এখানে কোনটি হচ্ছে কার্বন 12, 13, 14, 15। যে প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বনের আইসোটোপ কোনটি? ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে দাও। কার্বন 12, কার্বন 13, 14, 15। পুরস্কার নেই ভাইয়া? হ্যাঁ পুরস্কার আছে, এটা তো লাইভের আমরা শুরুতে বলে দিছি যে হচ্ছে 1 থেকে 15 নম্বর প্রশ্নের ভিতরে একটা প্রশ্নে একটা হচ্ছে পুরস্কার থাকবে এবং 16 থেকে 30 পর্যন্ত আরেকটা পুরস্কার থাকবে। এটা বলে দেওয়া হবে, ঠিক আছে? এটা বলে দেওয়া হবে। দ্রুত উত্তর করে দাও যে প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বনের আইসোটোপ কোনটি? কার্বন 12, 13, 14, 15। প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বনের আইসোটোপ কোনটি? মমতাজ বেগম কমেন্ট করেছো বি, আর মোটামুটি সবাই বাকিরা হচ্ছে এ কমেন্ট করছো। কার্বন 12। আচ্ছা, আমরা এটার উত্তরে চলে যাই। যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, কার্বন 12। তোমরা জানো কার্বন 12ই হচ্ছে প্রকৃতিতে প্রায় 98%-এর মতো, 98.89% পাওয়া যায়। আর বাকি অল্প কিছু পরিমাণ কার্বন 13 পাওয়া যায়। আর এইটা হচ্ছে কার্বন 14 হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপের। হ্যাঁ, তেজস্ক্রিয়। আচ্ছা, ঠিক আছে। তো যারা এ উত্তর দিছো তাদেরটা সঠিক, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? দ্রুত উত্তর করবা। এই টাইপের প্রশ্নে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম ভুল করো, যে কোনটি নয় তো এরকম উল্টায় দিলে তখন তোমরা ভুল করে দাও, ঠিক আছে? এটার উত্তর দিয়ে দাও যে কোনটি অস্থায়ী মূল কণিকা নয়। কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? এটাতে ভালো ভ্যারিয়েশন, একজন এ বলছে, একজন বি বলছে, একজন সি বলছে। ঠিক আছে, উত্তর করতে থাকো। কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? একটু দ্রুত রেসপন্স করো। তোমাদের রেসপন্স শেষ হলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যারা এখনো লাইভটা শেয়ার করো নাই তারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দাও। তোমার বন্ধু বান্ধব যারা আছে তোমার টাইমলাইনে রেখে দিতে পারো, অথবা তোমরা অ্যাডমিশনের সময় বিভিন্ন গ্রুপে অ্যাড থাকো, সেইখানেও তোমরা চাইলে শেয়ার করতে পারো। আচ্ছা, আমরা এটার উত্তরে চলে যাই। হ্যাঁ, কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? এখানে অস্থায়ী মূল কণিকা নয় বলতে স্থায়ী মূল কণিকা বোঝাচ্ছে, মানে উল্টা। তোমরা জানো যে নিউট্রন হচ্ছে একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা নয় মানে স্থায়ী মূল কণিকা, এটা হচ্ছে নিউট্রন। যারা বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, আর যারা এ আর সি উত্তর করছো তাদের উত্তরটা ভুল, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দুঃখিত। ভ্যানাডিয়াম 3+23 এর বহিস্থ স্তরে ইলেকট্রনীয় গঠন কোনটা? ইলেকট্রনীয় গঠন কোনটা? ভ্যানাডিয়াম 3+23 এর বহিস্থ স্তরে ইলেকট্রনীয় গঠন কোনটা? দ্রুত উত্তর করবা, দ্রুত উত্তর করো।
অনেকে এ বলতেছো, অনেকে বি বলতেছো। আচ্ছা, একটু দ্রুত উত্তর করো, দ্রুত। ভ্যানাডিয়াম 3+ এর বহিস্থ স্তরে ইলেকট্রনীয় গঠন কোনটা? আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছো। আচ্ছা, দেখি আমরা। আচ্ছা, আমরা সলভে চলে যাই। হ্যাঁ, ভ্যানাডিয়াম 23। এই হচ্ছে ভ্যানাডিয়ামের। তা আমরা যদি ভ্যানাডিয়াম 3+ যাই, অর্থাৎ 3টা ইলেকট্রন যদি সরে যায়, এই হচ্ছে আমাদের এইরকম ঘটনা ঘটবে। তাহলে এটা কোথায় আছে? 3D1 4s0 23 20টা 10 12 18 19, সরি এইটা হবে, দুঃখিত। এইটা, অর্থাৎ এ যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, যারা এ উত্তর করছো, যাদের উত্তর সি ছিল, সি না, সিতে তো ভাই 3D4 আর 4s1, এটা তো অনেক বেশি ইলেকট্রন না, এটা তো আবার 3+ মানে তার 3টা ইলেকট্রন আরও দিছে, তোমার তো বলেছে 23। সি আর বি যারা উত্তর করছো তাদের উত্তরটা ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3D2, সরি 3D2, ওকে 3D2। হ্যাঁ, এ যারা উত্তর করছো 3D2 4s0, এইটা হবে উত্তর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি যে এরপরে যে প্রশ্নটা হবে, যে সবার আগে নির্ভুল উত্তর দিবা সে হচ্ছে আমাদের আজকের একটা বই তোমরা পুরস্কার পাবা। তবে এখানে শর্ত হচ্ছে, ধরো তোমরা 5 জন একসাথে হচ্ছে কমেন্ট করছো, কিন্তু তো একজনের কমেন্টই তো আমার সামনে আসবে, 5 জনের কমেন্ট তো একসাথে আসবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা দৈব চয়নের মতো, যার কমেন্ট সবার উপরে থাকে তো তারটা হচ্ছে গ্রহণযোগ্য থাকে। এখন সবার একটা মন খারাপ থাকতে পারে যে ভাই আমি হচ্ছে তাড়াতাড়ি উত্তর করছি কিন্তু আমি হচ্ছে পাইনি। তো তোমরা তো জানো যে এই যে কুইজ সেশনটা এটা চলতে থাকবে, তো তুমি আজকে না পাও কালকে পাবা, কালকে না পাইলে এরপরে পাবা, তুমি মানে পাওয়ার ভিতরে থাকবা, ঠিক আছে? তুমি যদি রেগুলার ক্লাসগুলো দেখো তুমি অবশ্যই বই পাবা, আশা করি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আমাদের হচ্ছে যে বইয়ের যে পুরস্কারের যে প্রশ্নটা, আমরা সেখানে চলে যাই, ঠিক আছে? রেডি সবাই? হ্যাঁ, একটু সবাই একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে এবং নির্ভুলভাবে, ঠান্ডা মাথায়। ওকে, যে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত? ঠিক আছে, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত? একটু দ্রুত করে ফেলো। পঞ্চাশ ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? একটু দ্রুত উত্তর দাও। যারা দেখতেছো দ্রুত উত্তর দাও। তোমরা জানো যে এই প্রশ্নের উপরে হচ্ছে তোমাদের এই প্রশ্ন, যে প্রশ্ন সবার আগে উত্তর করবা সঠিক সে হচ্ছে আজকে একটা বইয়ের বিজয়িতা হবা। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? একটু দ্রুত উত্তর করে দাও, যাদের রেসপন্স শেষ তো আমরা হচ্ছে উত্তরে চলে যাব।
আচ্ছা, মোটামুটি অনেকেই উত্তর করছো, তো আমরা দেখি এটা সলভে চলে যাই। অনেকেই বি উত্তর করছে, একটু দেখে নিই, চেক করি। অনেকে 100, 101, 101, অনেকে এ, অনেকে বি, অনেকে এ। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখি আমরা সলভে চলে যাই। হ্যাঁ দেখি। আচ্ছা খেয়াল করো, এখানে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম আছে, তাহলে 50 ml আছে কয় গ্রাম? 5 গ্রাম। তাহলে 1 ml থাকবে কত? এত। তাহলে 1000 ml, যেহেতু আমারে বলছে প্রতি লিটারে, তাহলে 1000 ml। অর্থাৎ 100 গ্রাম পার লিটার। এইটা হচ্ছে উত্তর। অর্থাৎ যারা হচ্ছে বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, যারা বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। আচ্ছা একটু দেখে নেই যে কে সবার আগে উত্তর করছে। আচ্ছা আমার এইখানে সবার আগে আসছে নওশিন ইসলাম নুরি। হ্যাঁ, আমি ফেসবুক আইডিটা তোমাকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, নওশিন ইসলাম নুরি। নওশিন ইসলাম নুরি ভাইয়া, তুমি হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজের যে পেজ আছে সেইখানে হচ্ছে তোমার আইডি, সরি তোমার ফোন নাম্বার এবং তোমার অ্যাড্রেস তুমি হচ্ছে ইনবক্স করে রাখবা, ঠিক আছে? আর এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তুমি হচ্ছে তুমি ওইখানে সাবমিট করবা যে ভাই আমি হচ্ছে কুইজের আজকে বিজয়ী ছিলাম। আশা করি তোমার বইটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ওকে, আশা করি বুঝতে পারছো এখানে যে সম্পৃক্ত দ্রবণে 50 ml আছে 5 গ্রাম, 50 ml 5 গ্রাম, 1 ml কত? 1000 ml। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা লেট না করি। নওশিন ইসলাম নুরি ভাই হচ্ছে তুমি আজকে আমাদের প্রথম বই বিজয়ী। তুমি আমাদের আসপেক্ট সিরিজের পেজে তোমার ফোন নাম্বার এবং তোমার লোকেশন তুমি হচ্ছে আজকে লাইভ শেষে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখি, নিচের কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়? নিচের কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়? হ্যাঁ, নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়, উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায়, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়, উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায়। দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো। আচ্ছা অনেকেই দাবি করে যে ভাই আমি আগে বলছি, আমি সেকেন্ডে বলছি। আমি প্রথমেই এই কথাটা তোমাদের ক্লিয়ার করে রাখছি যে হচ্ছে এটা একটা নেটওয়ার্ক ইয়ে থাকে, ঠিক আছে? তুমি চাইলেও যে ধরো 2 জন বা 5 জন একসাথে উত্তর করলে কারটা আগে আসবে এটা তুমিও জানো না, এটা আমিও জানি না। আর তোমরা যারা লাইভ দেখতেছো কারোর সাথে হয়তো পার্সোনাল এরকম ভাবে আমাদের কন্ট্যাক্ট নাই, বা এখানে বায়াসনেস বা পার্সিয়ালিটিরও কোনো কারণ নাই, ঠিক আছে? তো এইখানে আমাদের অনেক মেম্বার থাকে স্টুডিওর এখানে, তো সবাই মিলে একটা বিবেচনা নেওয়া হয়, ঠিক আছে? তো এটা নিয়ে এত ইয়ে করার দরকার নেই। তুমি লাইভে প্রতিদিন অ্যাটেন্ড করো, তুমি হচ্ছে বই পাবা ইনশাল্লাহ। আচ্ছা অনেকে বি বলতেছে, অনেকে সি বলতেছে। ওকে ওকে, দেখো নিচের কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়? নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়, উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায়, উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায়। একটু দ্রুত উত্তর করে দাও। একটু দ্রুত উত্তর করো। আচ্ছা এখানে ছেলে মেয়ে হচ্ছে আলাদা করার কিছু নেই, ছেলেদের মধ্যে ছেলে মেয়ে আলাদা করার নেই, যে আগে উত্তর দিবে বা যারটা আমাদের কাছে আগে আসছে সেটাই, ঠিক আছে ভাই? এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই। এটাতে কারো হাত থাকে না যে কারটা আগে আসবে। ওকে, এত টেনশন নিয়ে ইয়ে করা দরকার নেই এটাতে। এটার উত্তর দ্রুত দিয়ে দাও। কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়? সর্বোচ্চ দ্রবণীয় কোন অবস্থাতে? উত্তর দিয়ে দিয়েছে, অনেকে উত্তর করছো সি বি। সি আর বি নিয়ে এটা মোটামুটি 50-50 বলা যায়। আচ্ছা দেখি, নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়, উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায়। আচ্ছা এটার উত্তর হবে সি। এটা চলো এক্সপ্লেনেশনে যাই। তুমি গ্যাস সমূহ যদি দ্রবণীয় করতে চাও, এই উচ্চ চাপে যখন তুমি একটা পাত্রে ধরো উচ্চ চাপ দিবা, অর্থাৎ গ্যাসের কণাগুলো মোটামুটি কাছাকাছি চলে আসবে। যখন কাছাকাছি চলে আসবে তখন দ্রাব্যতা বা দ্রবণীয়তা বেড়ে যাবে, ঠিক আছে? যখন এটা উচ্চচাপ দিবে অর্থাৎ কণাগুলো কাছাকাছি চলে আসার ফলে তখন তোমার দ্রবণীয়তা কি হবে? বেড়ে যাবে। আর নিম্ন তাপমাত্রায় তোমরা জানো যে গ্যাসসমূহ আমরা যদি উচ্চ তাপমাত্রায় নিই তখন তাদের গতিশক্তি বেড়ে যায়, একটা কণা আরেকটা কণা থেকে দূরে সরে যায়। যখন নিম্ন তাপমাত্রায় থাকবে তখন গ্যাসের কণাগুলো তুলনামূলক কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকলে তখন তাদের কি হবে? দ্রবণীয়তা বা দ্রাব্যতা বেড়ে যাবে, অর্থাৎ অপশন সি।
উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় হচ্ছে তোমার গ্যাসের দ্রবণীয়তাগুলো সবচেয়ে বেশি থাকবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? এটা খুবই একটা থিওরিক্যাল বা অনেক রিপিটেড একটা প্রশ্ন, যে কোনটারে আসলে নেসলার দ্রাবক বা নেসলার দ্রবণ বলা হয়। একটু দ্রুত উত্তর করো, কোন জটিল যৌগের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? একটু দ্রুত উত্তর করো, এটা খুবই কমন একটা প্রশ্ন, তোমরা এটা রিপিটেডলি অনেক জায়গায় দেখছো। এটা কৃষির সাথে সাথে হচ্ছে তোমার জাস্ট, তারপরে হচ্ছে তোমার খসেট, ঢাকা ইউনিভার্সিটি, অনেক জায়গায় আসছে। হ্যাঁ, দ্রুত উত্তর করো। অনেকে সি বলতেছো, অনেকে এ বলতেছো। শেষের অপশনটা বোঝা যায় না, এটা হচ্ছে K2Hg3, পটাশিয়াম 2, মার্কারি I3। এবার আশা করি বুঝতে পারছো শেষের অপশনটা ABCD। ও ভালোই মিক্স, ঠিক আছে। ভালো ভ্যারিয়েশনের উত্তর তোমাদের। আচ্ছা, ডি নম্বর অপশনটা হয়তো তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি একটু লিখে দেই। K2Hg3। ওকে, নেসলার দ্রবণ কোন ক্ষারীয় যৌগটির জটিল যৌগ? একটু দ্রুত উত্তর করো, এটা তোমরা ভালোই কনফিউশনে আছো মনে হয় এটা নিয়ে। একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, যারা উত্তর করছো, আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরে চলে যাই। যে অপশন হবে এ এটার উত্তর। হ্যাঁ, এ এটার সাথে হচ্ছে তুমি যদি ক্ষারীয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তখন আমরা নেসলার দ্রবণ পেয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছো এই যে এইটার দ্রবণকে আমরা নেসলার দ্রবণ বলে থাকি। হ্যাঁ, অপশন হবে এ, এ ওটার উত্তর। যারা ডি বলতেছো, ডি না, ডি না, উত্তর ডি না। আমরা সে নেক্সটে চলে যাই। আজকে 12 নম্বর প্রশ্ন, কোন তরঙ্গদৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণু নাশক হিসেবে কাজ করে? এটা টোটালটাই থিওরি প্রশ্ন বা মুখস্থ করার ক্ষেত্রে, ঠিক আছে? এটার আচ্ছা, দুঃখিত, আমার একটা জরুরি ফোন কল আসছে, তোমরা এটার একটু উত্তর দাও, একটু উত্তর দিতে থাকো এটার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি। হ্যাঁ, জি জি আন্টি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। রুটিন নিয়ে কি সমস্যা হয়েছে?
ও আজকেরটা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো লাইনে ছিল তো। ওকে ওকে। ওকে, উত্তরটা একটু দ্রুত দিয়ে দাও। হ্যাঁ, দুঃখিত আমি। কোন তরঙ্গদৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে? ওকে, এইটা টোটালটাই মুখস্থ টাইপের একটা প্রশ্ন, এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, আমরা এটা সলভে চলে যাই। আচ্ছা, এইটার আমি একটা ট্রিক্স বলি, ঠিক আছে? যখন আমি আমার অ্যাডমিশনের সময় পড়তাম, তখন এই জীবাণুনাশক এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতাম যে জীবাণুনাশ করে মানে একবারে কমন কিছু একটা হবে, ঠিক আছে? এটা বড় রেঞ্জের কিছু হবে না। এই যে 24-28, এটা মোটামুটি একটা ছোট রেঞ্জ বলা যায়, কারণ অন্যান্য জায়গায় দেখো রেঞ্জগুলো একটু বেশি বেশি বড় বড়, ঠিক আছে? তো মানে 24 ছোট, মানে ছোটোর ভিতরে অল্প, এরকম মনে রাখতাম। বা তোমরা যেভাবে নিজের ট্রিক্সটা দিয়ে করতে পারো, মনে রাখতে পারো। মানে আমি আমার মতো বললাম যে জীবাণুনাশক দিয়ে এভাবে 24-28 এভাবে মনে রাখতাম। ওকে, এটার উত্তর হচ্ছে এ। হ্যাঁ, জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করি এই রেঞ্জের ইউভি রশ্মিকে, ঠিক আছে? আগের কোশ্চেনটা আবার রিপিট করেন। আগের কোশ্চেনটা কি ছিল তোমার? হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরেট আয়ন, হ্যাঁ, এর সাথে আমরা কি করি? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি না? তো এইটাকে তো নিষ্ক্রিয় দ্রবণ বলি। যৌগটা ছিল এইটা, যৌগ ছিল এইটা, নট এইটা। তোমরা বলতেছিলে K2HgI3, এইটা না, এইটা হবে, এইটা এ, আগের প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা ওকে, জীবন প্রামাণিক, আশা করি বুঝতে পারছো ভাইয়া। পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের এখানে ক্লিয়ার কিনা আমি একটু লিখে দেই, স্লাইডটা একটু মিষ্টি টাইপের হয়ে গেছে। কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? কোন পদ্ধতিতে? যারা বুঝতেছো না, ওইখানে যদি আনক্লিয়ার থাকে আমি লিখে দিচ্ছি। কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? অপশন এ হচ্ছে বাষ্পপাতন, অপশন বি হচ্ছে ঊর্ধ্বপাতন, অপশন সি হচ্ছে রাসায়নিক প্রণালী, অপশন ডি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। যদি ক্লিয়ার না থাকে তাও আমি লিখে দিছি, ঠিক আছে? যারা দেখতে পারতেছো না, কোন পদ্ধতিতে আমরা জৈব যৌগকে পৃথকীকরণ করব, অর্থাৎ আলাদা করব এবং বিশোধন করব? একটু দ্রুত উত্তর দাও। কোন পদ্ধতিতে আমরা হচ্ছে জৈব যৌগকে পৃথকীকরণ ও বিশোধীকরণ করব? আচ্ছা, এটা যেহেতু থিওরিক্যাল প্রশ্ন, আমরা এটাতে বেশি সময় নিব না। হ্যাঁ, এটার উত্তর যারা ডি দিছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, যারা ডি দিছো, না এ হবে না, এ হয়তো আগের প্রশ্নের উত্তর দিছে অনেকেই, হয়তো লেট করে গেছে। বি না, ডি হবে এটার উত্তর। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করতে পারি। তোমরা জানো যে এখানে দুইটা চেম্বার থাকে ক্রোমাটোগ্রাফিতে, ওইটাতে আমরা পৃথকীকরণ ও বিশোধনকরণ করতে পারি। আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমার এখানেও তো এটা আনক্লিয়ার্ড। আচ্ছা, আমি প্রশ্নটা লিখে দিই। ফসফোনিয়াম আয়ন এর ফসফেট আয়ন এর দ্রাব্যতা গুণফল প্রকাশক। অপশন এ হচ্ছে KSP সমান সমান জিঙ্ক 2+ ইন্টু PO4 3- এই হচ্ছে অপশন এ। অপশন বি হচ্ছে KSP 6 জিঙ্ক 2+ PO4। অপশন সি হচ্ছে
যারা দেখতে পারতেছো না উত্তরটা এখানে দেখো, আমি অপশনগুলো লিখে দিচ্ছি। আশা করি এবার ক্লিয়ার হবে, কারণ বোর্ডে হচ্ছে আজকে আমাদের হচ্ছে স্লাইড যে ভাই তৈরি করে দেয়, ওই ভাই হচ্ছে অনেক অসুস্থ, উনি অনেক কষ্ট করে তোমাদের জন্য খুব তাড়াহুড়ার ভিতরে স্লাইডগুলো করে দিছে, তো যার কারণে হচ্ছে স্লাইডগুলো একটু আনক্লিয়ার দু একটা, এটার জন্য দুঃখিত আমরা আসলে। একটু দ্রুত উত্তর করো সবাই, একটু দ্রুত উত্তর করো। অনেকে সি আর অনেকে ডি, সি এর পক্ষে আর ডি এর পক্ষে। আসলে তোমরা সবাই যদি রেসপন্স না করো, পরে যদি আমরা হচ্ছে তাড়াতাড়ি আগায় যাই, পরে হচ্ছে ভাই তোমরাই বলবা যে ভাই আসলে লাইফটা তেমন ইফেক্টিভ হচ্ছে না। হ্যাঁ, 36-37 পাইলে চান্স পাওয়া যাবে, কিন্তু তোমার পরীক্ষায় হচ্ছে ভালো নাম্বার পাইতে হবে, এটা আশা করি বুঝতে পারতেছো। আবার বি বলতেছো অনেকে। আচ্ছা, এটার উত্তরে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, দ্রাব্যতা গুণফল প্রকাশক রাশিতে যদি আমরা যাই, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের আয়নগুলো কি ছিল, আয়নগুলো কি ছিল আমাদের, জিঙ্ক 2+ আর হচ্ছে PO4 3-। এখন আমরা জানি কি কেএসপি নির্ণয় করার বেলা কি ঘটনা ঘটবে, তোমার এই যে পরমাণু সংখ্যা যেটা, সেটা এর সাথেও বসবে, অর্থাৎ এই জিঙ্কের জন্য আমরা কি পাবো যে 3s3, আর এর সাথে কি পাবো PO4, এটার জন্য 2s এর উপর স্কোয়ার। তো তুমি এইগুলার যদি গুণ করে বের করে দাও, দেখবে 108 আসে। আর সাথে যেগুলো থাকবে এই জিঙ্কের যে দ্রাব্যতা এখানে আসবে, আর এটা দ্রাব্যতা এখানে থাকবে। অর্থাৎ তোমার অপশন হচ্ছে যে ডি, যেটা হ্যাঁ, যেটা এখানে আনক্লিয়ার্ড। অনেকে হয়তো এটা ভুল করছে, মনে হয় যে অপশন দেখা যায় না অনেকটা, হ্যাঁ একটু দেখা যায় না, এটার কারণে অপশন ডি হবে উত্তর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফাস্ট করবো, আসলে তোমাদের রেসপন্স যত তাড়াতাড়ি আসবে আমরা খুব দ্রুত আগাবো। ওকে, পরের প্রশ্ন চলে, 15 নম্বর প্রশ্ন, আমি এটা একটু পড়ি। হ্যাঁ, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান আলোর জন্য তুমি রশ্মি পাবা? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান রশ্মি পাবা? দৃশ্যমান রশ্মি পাবা কোনটাতে? খুব দ্রুত উত্তর করে দাও। তোমরা তাড়াতাড়ি উত্তর করলে আমরা তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান আলোর রশ্মি পাবা? ঠিক আছে, খুব দ্রুত, একেবারে সহজ, একেবারে সহজ, একটু দ্রুত উত্তর করো, যারা দেখতেছো দ্রুত উত্তর করো। অনেকে হয়তো বলতে পারে যে ভাই এই প্রশ্নগুলো আসলে আপনারা কোথা থেকে করেন, বা হচ্ছে বা কোন বইটা ফলো করবো কুইজের জন্য। তো তাদের জন্য বলি যে নেটওয়ার্ক সহায়িকা বইটা তোমরা পড়তে পারো, যেখানে মোটামুটি এগ্রিকালচারের জন্য যেই তোমার তথ্যগুলো দেওয়া মানে প্রয়োজন, সবগুলা মোটামুটি ওই বই আছে। একটু দ্রুত উত্তর করো সবাই, তোমরা তাড়াতাড়ি উত্তর করলে আমরা তাড়াতাড়ি আগায় যাবো।
একটু দ্রুত উত্তর করে দাও, খুবই সিম্পল একটা প্রশ্ন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটার সলভে চলে যাই। যারা অপশন সি উত্তর করছো তাদেরটা ঠিক আছে। হ্যাঁ বামার সিরিজ, আমরা হচ্ছে বামার সিরিজে বুকটা দিলেন, বই দিলেন একটা আপুকে। আরে ভাই যে হচ্ছে আগে উত্তর করবে বা যার উত্তর আমরা আগে পাবো তারাই তো বই দিব না। তুমি চেষ্টা করো, তুমিও পাবা, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যারা সি উত্তর করছো তাদের তো ঠিক আছে, যে বামার সিরিজ আমরা ঠিক আছে, যে N2 তে চলে আসলে, যে দ্বিতীয় কক্ষপথে আসলে, যে কোনো কক্ষপথ থেকে দ্বিতীয়তে আসে তখন আমরা এটারে দৃশ্যমান আলোক রশ্মি পাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। তোমাদের আবেদনের সাপেক্ষে আমরা একটু দ্রুত আগাই। কোনটি তেজস্ক্রিয় আইসোটপ? কোনটি তেজস্ক্রিয় আইসোটপ? দ্রুত উত্তর করো, কোনটি তেজস্ক্রিয় আইসোটপ? P31, S32, Mg24, cobalt 60, phosphorus 31, সালফার 32, ম্যাগনেসিয়াম 24, কোবাল্ট 60। একটু দ্রুত উত্তর করো। কুইজের রুলস হচ্ছে প্রত্যেকদিন 30টা প্রশ্ন থাকবে, যার ভিতরে র্যান্ডমলি 1 থেকে 15 ভিতরে যে কোনো একটা কোশ্চেনের আগে বলে দেওয়া হবে ওই প্রশ্নের উপর একটা বই গিফট করা হবে, এবং দ্বিতীয় যে 16 থেকে যে 30 এর ভিতরে আরেকটা প্রশ্নের উত্তরে তোমরা হচ্ছে কুইজ পাবা, বই গিফট পাবা। আর তোমাদের উইকলি একটা রেসপন্সের উপরে, এটা সামষ্টিকগতভাবে এটা হচ্ছে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে, যেটা গত বছর চালু ছিল। তবে অনেকেই হচ্ছে যে ভাই আমি প্রত্যেকদিন ক্লাস করতেছি কিন্তু কোনো কারণে আমার উত্তরগুলো আগেই যাচ্ছে না, তো আমি চেষ্টা করব যে তাদেরও যাতে বইটা গিফট দেওয়া যায়। আমি একটু কথা বলবো এটা নিয়ে। তো যারা হচ্ছে যে ভাই আমার তো কোনোভাবে হচ্ছে না, আমি বই পাইতেছি না কিন্তু আমি রেগুলার ক্লাস করতেছি, তাদের জন্য আমরা একটা সুযোগ রাখার চেষ্টা করব। এটা আমি আমার পার্সোনাল থেকে আমি হচ্ছে আসপেক্ট সিরিজের সাথে এটা কথা বলবো। ওকে, একটু যারা এ বলতেছো না, এ উত্তর না, আচ্ছা তারপরে বলে দিলাম, একটু তোমরা তাড়াতাড়ি করো যে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? একটু দ্রুত উত্তর করো, তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? আচ্ছা এটার উত্তরে চলে যাই আমরা। হ্যাঁ এটার উত্তরে চলে যাই। যারা উত্তর হচ্ছে ডি করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক না। এটা ম্যাগনেসিয়াম 24, এটা তো কোনো তেজস্ক্রিয় আইসোটোপ না। এই কোবাল্ট 60, হ্যাঁ কোবাল্ট 60 এটা হচ্ছে ক্যান্সারের রোগে হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। কোবাল্ট, কতে ক্যান্সার কতে কোবাল্ট, এভাবে মনে রাখতাম আমি, তোমরা চাইলে মনে রাখতে পারো যে কোবাল্ট 60 হচ্ছে ক্যান্সারের রোগে ব্যবহার করা হয়। হ্যাঁ আর এগুলো তো না, এই P32 হচ্ছে P32, এটা হচ্ছে লিউকেমিয়া রোগে ইউজ করি। আর সালফারটা তো আইসোটোপ না, মানে তেজস্ক্রিয় আইসোটোপ না, এটা তেজস্ক্রিয় আইসোটোপ না। এটা 32 হইতো, যদি 32 হইতো তখন তেজস্ক্রিয় আইসোটোপ হইতো, কিন্তু এটা হচ্ছে 60 উত্তর। ওকে ওকে ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, লেট করবো না। 17 নম্বর প্রশ্ন, কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, এই টাইপের প্রশ্নগুলো একটু কনসাসলি উত্তর করবা। হ্যাঁ কোনটার তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, একটু ভেবেচিন্তে দ্রুত উত্তর দিয়ে দাও, ভেবেচিন্তে দ্রুত উত্তর দাও। কোনটির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, দ্রুত উত্তর করো। কোনটির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? কোনটির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? একটু দ্রুত উত্তর দাও, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ। আচ্ছা যারা উত্তর করছো আমরা এটা সলভে চলে যাই। হ্যাঁ আচ্ছা আমরা জানি তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ইনভার্স, মানে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার তরঙ্গ সংখ্যা বেশি। তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা নিয়ে আসতে হবে এখানে। তো তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় আমরা যদি সিকোয়েন্স করি, এখানে সবার আগে হবে কোনটা? এক্স রে, সরি সবার আগে হবে
গামা রে, এরপর হবে এক্স রে, এরপর হবে কে ইউভি, এরপর হবে আইআর। তার মানে এই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যের যে হিসাব নিকাশ, এরকম যে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ এটা আইআর। তাহলে আমরা দেখলাম যে তরঙ্গ সংখ্যা 1/λ, তার মানে যার ল্যামডা কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যার ল্যামডা বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, সরি তার তরঙ্গ সংখ্যা কম। তাহলে এই ক্ষেত্রে এই গামা রে এইটার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, তার মানে এই প্রশ্নে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে কার? গামা রে। অর্থাৎ যারা সি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, কারণ সি এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে কম, তার মানে তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, এই রিলেটেড তোমার হচ্ছে নেটওয়ার্ক বই অনেক ছন্দ আছে, তোমরা ওটা পড়ে নিলে আশা করি বুঝতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাই। 18 নম্বর প্রশ্ন, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? এই এর আগের প্রশ্নটার সাথে রিলেটেড, আশা করি বুঝতে পারছো। দ্রুত উত্তর দিয়ে দাও, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট এখানে? কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? এর আগে একটু আগে এক্সপ্লেনেশন দিয়েছে, হ্যাঁ দ্রুত উত্তর করে দাও। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? যেহেতু এটার এক্সপ্লেনেশন একটু আগে দিছি, তো এটাতে খুব বেশি সময় কনজিউম করবো না আমরা। হ্যাঁ, যারা উত্তর এ দিছো তাদের উত্তর সঠিক, যারা এ উত্তর দিছো তাদের উত্তর সঠিক। একটু আগে আমরা এটা এক্সপ্লেনেশন, এর আগের প্রশ্নই ছিল, হ্যাঁ, যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এখানে সবচেয়ে ছোট? গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো এরকম, আমি একটু পড়ি যা। মহাজগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবহেলিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। যদি আমি এভাবে মনে রাখি না, আমি অন্য একটা টেকনিক ইউজ করছিলাম, ওটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে। ওকে, তোমরা যেভাবে মনে রাখো যে যার মতো। তাহলে এখানে হচ্ছে গামা রশ্মি সবচেয়ে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট। এরপরটা চলে যাই। এখানে কোশ্চেনটা একটু আনক্লিয়ার, হ্যাঁ আমি বলে দিই। হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রম সঠিক কোনটি এখানে? হ্যাঁ, বেরিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই হচ্ছে যৌগগুলা যে আশা করি তোমাদের স্ক্রিনে হয়তো মোটামুটি বোঝা যাচ্ছে, আমার এখান থেকে বেশি একটা ক্লিয়ার না। একটু দ্রুত উত্তর করে দাও যে হাইড্রোক্সাইডের এখানে দ্রাব্যতার ক্রম। সেটা হচ্ছে ফাজানের নীতির কথা মনে করো, ফাজানের নীতি। ওকে, ফাজানের নীতি অনুসারে একটু দ্রুত উত্তর বলে দাও। হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রম সঠিক কোনটি? এ বি, এটাতে ভালোই কনফিউশন ক্রিয়েট করছো তোমরা। ওকে, এ বি সি ডি, সবাই এ বি সি ডি। ওকে ওকে, দ্রুত উত্তর দাও। এই টাইপের প্রশ্নকে তোমরা হচ্ছে বেশি পেঁচায় ফেলো। হ্যাঁ, ফাজানের নীতির কথা চিন্তা করে হচ্ছে উত্তরটা দিয়ে দাও। একটু দ্রুত উত্তর করো। তোমরা যদি দেরিতে রেসপন্স করো সেই ক্ষেত্রে তো পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য আমাদের আরো সময় বেশি প্রয়োজন হয়। একটু দ্রুত উত্তর করো। তুমি নর্মালি একটা প্রশ্নের জন্য তুমি হচ্ছে 36 বা হচ্ছে 40 সেকেন্ডের মতো সময় পাবা। কয়টা হলো কোশ্চেন? এটা হচ্ছে আমরা 19 নম্বর কোশ্চেন আছি ভাইয়া, 19 নম্বর কোশ্চেন আছি। আমরা আজকে বেশি সময় নেব না তোমাদের, যেহেতু আমাদের লাইভ দেরিতে শুরু হয়েছে। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করো, সবাই রেসপন্স করো দ্রুত। যে হচ্ছে এখানে হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রম কোনটা? দ্রুত উত্তর করে দাও। একটা লাইভে দুইটা কুইজ না, একটা লাইভে হচ্ছে দুইটা কুইজ না, একটাই কুইজ। ওকে, আচ্ছা আমরা এটার উত্তরে চলে যাই। হ্যাঁ, যেহেতু সময় আমাদের কম আজকে আমাদের। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই যৌগগুলো নিয়ে আলাপ আলোচনা, অর্থাৎ হচ্ছে গ্রুপ 2 মৃৎক্ষার ধাতুগুলো নিয়ে আলাপ আলোচনা। তাহলে এইখানে একটা লাইভে দুইটা কুইজ বলতে তোমার দুইটা প্রশ্নের উপরে বই গিফট করা হবে, এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আমরা দেখলাম যে গ্রুপ 2 অর্থাৎ মৃৎক্ষার ধাতু নিয়ে এখানে তোমার যে ক্রমটা সাজাইছে, আমরা দেখতেছি এখানে যে অ্যানায়ন মানে হাইড্রোক্সাইড যেগুলা অ্যানায়ন যদি সমান থাকে, তখন ফাজানের নীতি অনুসারে আমরা কি জানি যে অ্যানায়নের হিসাব যদি বাদ দিই আমরা শুধুমাত্র ক্যাটায়নের আকার যার বড় তার পোলার আয়ন তার কম বেশি, অর্থাৎ যার আকার বড় তার দ্রাব্যতা বেশি হবে বা আয়নিক ধর্ম বেশি হবে। তাহলে এখন যাদের আকার বড়, আমি যদি গ্রুপ 2 এর আকারটা সাজাই, তাহলে প্রথমে কে পড়বে? ম্যাগনেসিয়াম।
এরপরে কে পড়বে? ক্যালসিয়াম, এরপরে স্ট্রনশিয়াম, এরপরে আসবে বেরিয়াম। তাহলে এই ক্ষেত্রে আকার বাড়তেছে এইভাবে, আকার বাড়তেছে এইভাবে। আমরা জানি যদি হাইড্রোক্সাইড বা অ্যানায়ন যদি সমান থাকে, অ্যানায়ন যদি সেম থাকে, সেই ক্ষেত্রে ওই যৌগগুলোর ভিতরে যার কি বলে ক্যাটায়নের আয়তন বেশি, ক্যাটায়নের আকার বড়, সেখানে হচ্ছে তোমার পোলার আয়ন কম, অর্থাৎ দ্রাব্যতা বেশি বা আয়নিক ধর্ম বেশি, অর্থাৎ এইভাবে হচ্ছে তোমার আয়তন বা আকার বাড়তেছে। তাহলে আকার যদি এইভাবে বাড়ে তার মানে দ্রাব্যতাও এইভাবে বাড়বে। তাহলে সবচেয়ে বেশি দ্রাব্যতা হবে বেরিয়াম যে যৌগ আছে, তারপরে হবে স্ট্রনশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ হচ্ছে এ, অপশন এ, যে বেরিয়াম সবচেয়ে বেশি, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। আর অন্যান্যগুলাই তোমার হচ্ছে, অন্যান্যগুলা তুমি হচ্ছে দেখতে পারো। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 20 নম্বর প্রশ্নে চলে যাই, যে ইলেকট্রন স্থানান্তর ও তাপ ভাগাভাগির মূলনীতি কোনটি? ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি কোনটি? হুন্ডের নীতি, অক্টেট নীতি, 2n² নীতি, পলিইথানল। ওকে, একটু দ্রুত করো। 20 নম্বর প্রশ্ন, যে তোমার হচ্ছে ইলেকট্রন যে স্থানান্তর বা ভাগাভাগির কোন মূল নীতিতে হচ্ছে আমরা এটা আগাই? হুন্ডের নীতিতে, অক্টেটের নীতিতে, 2n² নীতিতে, পলিইথানল। কিভাবে হচ্ছে আমরা ইলেকট্রন স্থানান্তর আর ভাগাভাগি করে থাকি? একটু দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি কোনটি? কোন নীতির ভিত্তিতে আমরা ইলেকট্রন স্থানান্তর ও ভাগাভাগি করে থাকি? আসলে এইখানে ভাগাভাগি বলতে আমি একটু সহজ করি তোমাদের জন্য, যে এখানে শেয়ার বুঝাইছে, ভাগাভাগি বলতে শেয়ার বুঝাইছে। আচ্ছা, যারা উত্তর করছো আমরা হচ্ছে এটা ইয়ে করে দিই, যে ইলেকট্রন স্থানান্তর, স্থানান্তর মানে আদান প্রদান বোঝাচ্ছে, আর ভাগাভাগি বলতে ইলেকট্রন শেয়ার বোঝাচ্ছে। তোমরা জানো যে হুন্ডের নীতি হচ্ছে কি, যে একটা কোন একটা পরমাণুতে ইলেকট্রন কয়টা সিঙ্গেল প্রবেশ করবে, যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থা থাকবে, সেটা হচ্ছে হুন্ডের নীতি। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানে কিন্তু এই হুন্ডের নীতি আমরা এখানে ইউজ করতেছি না। অক্টেট নীতি মানে অষ্টক নীতি, যেটা যে সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করার যে ব্যাপারটা, সেটার কারণে কিন্তু আমরা ইলেকট্রন আদান প্রদান করি। যে ইলেকট্রন দিয়ে দিল যে সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য, ইলেকট্রন গ্রহণ করলো সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য, বা ইলেকট্রন শেয়ার ঘটাইলে অষ্টক পূরণ করার জন্য। অর্থাৎ এই যে ইলেকট্রন আদান প্রদান, ভাগাভাগি, শেয়ার করার ব্যাপারটা আসছে কোথা থেকে? অক্টেট নীতির থেকে। আর 2n² তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের যে অবস্থান, যেটা 1 থেকে হচ্ছে তোমার 18 পর্যন্ত ভালোভাবে মানে, বাকিগুলো মানে না। আর পলিইথানল তো জাস্ট এমনি একটা অপশন দিয়ে রাখছে, এটা তো আর কোনো নিয়ম না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 21 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ওকে, রেডিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হলে কি উৎপন্ন হয়? রেডিয়াম থেকে আলফা কণা বিকিরিত হলে কোন রশ্মি উৎপন্ন হয়? রেডিয়াম থেকে আলফা কণা বিকিরিত হলে কি উৎপন্ন হয়? একটু দ্রুত উত্তর করো। এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, হ্যাঁ, এখান থেকে। রেডিয়াম থেকে যদি আমরা আলফা কণা বিকিরিত করি, রেডিয়াম অর্থ হচ্ছে রেডিয়াম, এর থেকে যদি আলফা কণা বিকিরিত হয়, তখন এখানে কি দাঁড়াবে? একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, যারা উত্তর করতেছো একটু দ্রুত উত্তর করে দাও, আমরা সলভে চলে যাব। হ্যাঁ, আচ্ছা দেখি। ওকে,
এই হচ্ছে আমাদের রেডিয়াম। রেডিয়াম থেকে যদি আলফা কণা বিচ্ছুরিত হয় বা আলফা কণা নির্গত হয় তখন কি ঘটনা দাঁড়াবে? এইখানে তোমার রেডিয়াম থেকে যদি আমরা, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা তো 86, তো এইখান থেকে যদি 2 কমে যায় তাহলে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে তোমার রেডন। হ্যাঁ, রেডন দাঁড়াবে। এখানে তোমার হচ্ছে 84 দাঁড়াবে। হ্যাঁ, এই রেডন। আমরা জানি আলফা এমিশন ঘটলে কি ঘটনা ঘটে, যে এখানে পারমাণবিক সংখ্যা 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। এখানে হচ্ছে 226, এখানে হবে 222। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আলফা এমিশন হলে কি হবে, এখান থেকে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, এখান থেকে ভর সংখ্যা 4 কমে যাবে। তো এই রেডিয়াম থেকে তোমার রেডন তৈরি হবে পরবর্তীতে, অর্থাৎ অপশন বি। যারা অপশন বি বলছো তাদের উত্তর সঠিক। হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ভাইয়া। ওকে 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 21 নম্বর, 22 নম্বর চলে যাই। ওকে, নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই? নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই? ম্যাগনেসিয়াম আছে, এখান থেকে বিটা এমিশন ঘটছে, এরপরে এক্স তৈরি হয়েছে, এরপরে আলফা এমিশন হয়েছে, এরপরে ওয়াই তৈরি হয়েছে। তাহলে কি ঘটনা ঘটবে? এখানে হচ্ছে তোমার এক্স কোনটি, এক্স কোনটি, হ্যাঁ এক্স কোনটি, অর্থাৎ তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে বিটা এমিশন ঘটে এক্স তৈরি হয়েছে। সরি সরি, ওয়াই কোনটি, ওয়াই কোনটি, ওয়াই কোনটি, এটা না, হ্যাঁ এইটা না, ওয়াই কোনটি? যে ম্যাগনেসিয়াম থেকে প্রথমে বিটা রশ্মি নির্গত হয়েছে, এরপরে আলফা রশ্মি নির্গত হয়েছে। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করো। একটু দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। ওকে, এ বি সি ডি সবাই মোটামুটি ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছ। সব প্রশ্নেই একটা মেজরিটি থাকে, তবে এই প্রশ্নটায় এও বলতেছে, বিও বলতেছে, সিও বলতেছে। আচ্ছা, এখানে ওয়াই কোনটি? হ্যাঁ, ওয়াই কোনটি? যদিও তোমাদের স্ক্রিনে হয়তো ক্লিয়ার দেখাচ্ছে, বাট আমার একেবারে সামনে থেকে হচ্ছে এই প্রশ্নটা ক্লিয়ার দেখাচ্ছিল না। ওকে, একটু দ্রুত দ্রুত উত্তর করে দাও। যে ম্যাগনেসিয়াম থেকে তোমার বিটা এমিশন ঘটার পরে এরপরে আবার আলফা এমিশন হয়েছে, তা ওয়াই তৈরি হয়েছে, ওই ওয়াইটা কি? ওকে ওকে ওকে, তোমরা হচ্ছে উত্তর দিয়ে থাকো, আমি একটু সলভ করি এখানে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম 12। তো তোমার এখানে যদি বিটা এমিশন ঘটে, বিটা এমিশন ঘটলে তখন কি ঘটনা ঘটবে? যে এর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আমরা জানি ভর সংখ্যা সেম থাকে, বাট পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়লে 13 দাঁড়াবে, 13 দাঁড়ালে পরমাণুটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরে আবার কি ঘটনা ঘটবে? আলফা মিশন ঘটবে। তাহলে যে আলফা মিশন ঘটে, আলফা মিশন ঘটলে তখন আমরা জানি আলফা মিশনে হচ্ছে 2 কমে যায়, 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, কমে গেলে তাহলে 11 দাঁড়াবে, 11 হচ্ছে সোডিয়াম। অর্থাৎ সোডিয়াম হচ্ছে আমাদের পরমাণুটা, সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামের আবার ভরের ব্যাপার সেবার আছে। তাহলে এখানে হচ্ছে তোমার 24, এই অ্যালুমিনিয়ামে 24ই থাকবে, কারণ বিটা মিশনে ভরের পরিবর্তন হয় না। এই 24 থেকে আলফাতে আবার 4 কমে যায়। আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে যায়, তাহলে 4 কমলে এখানে হচ্ছে 20 দাঁড়াবে, 20, অর্থাৎ হচ্ছে বি নম্বর অপশন, বি, অপশন বি। যারা বি বলছো তাদেরটা ঠিক না ভাই, হচ্ছে ডি হবে না, ডি হবে না। কারণ হচ্ছে তোমার এখানে এই 24 থেকে তোমার 2 কমে 4 কমে যাবে, আলফা মিশন হলে 4 কমে যায়। হ্যাঁ, ভর সংখ্যা 4 কমে যায়, কারণ তুমি জানো আলফা কণার ভর 4, তো সেই হিসাবে আলফা রশ্মি বের হয়ে গেলে 4 ভর কমে যাবে। ওকে, বি, উত্তর বি। হ্যাঁ, আমরা দ্রুত আগাচ্ছি, অনেক দ্রুত আগাচ্ছি। 23, হ্যাঁ, ইউরেনিয়াম 238 এ নিউট্রন ও প্রোটন অনুপাত কোনটা? নিউট্রন এবং প্রোটনের অনুপাত কোনটা? ইউরেনিয়ামের পরমাণুর ভর, আচ্ছা এইটা একটু কেটে দেখেন, একটু মিস্টেক আছে। হ্যাঁ, এটা মিস্টেক আছে, পরমাণুর ভর এত না। ওকে, এটা কাটা। যে তুমি হচ্ছে নিউট্রন আর প্রোটনের কথা চিন্তা করো। ইউরেনিয়াম 238 এ প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত। হ্যাঁ, এটা পরমাণুর ভর না বলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে পারো তোমরা, পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে ইউরেনিয়ামের পরমাণুর ভর না, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ইউরেনিয়াম 238 এর নিউট্রন ও প্রোটনের অনুপাত কোনটি? কয়দিন হবে লাইভ সলভ? এটা হচ্ছে সপ্তাহে 4 দিন হবে। হ্যাঁ, সপ্তাহে 4 দিন হবে, তোমরা গ্রুপে দেখবা পোস্ট করা আছে, রুটিন দেওয়া আছে প্রথম সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে 4টা করে ক্লাস হবে। ইউরেনিয়াম 238 এই তোমার হচ্ছে নিউট্রন আর প্রোটনের অনুপাত কোনটি? হ্যাঁ, দ্রুত উত্তর করে দাও। দ্রুত উত্তর করো এটার। প্রোটন আর নিউট্রনের হচ্ছে তোমার অনুপাত কত?
ওকে, একটু দ্রুত উত্তর করো। ওকে, যারা উত্তর করছো আমরা এটার সলভে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে ইউরেনিয়াম 238 অর্থ হচ্ছে এটার ভর সংখ্যা 238। তাহলে ভর সংখ্যা 238, আর এখানে তোমার পারমাণবিক সংখ্যা বলে দিছে কত, 92। তাহলে আমরা পারমাণবিক ভর থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 6 আর হচ্ছে 4, 146। হ্যাঁ, 4, ওকে 46। তাহলে 146 হচ্ছে তার নিউটন সংখ্যা, এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, এটা হচ্ছে তার নিউটন সংখ্যা, অর্থাৎ হচ্ছে 146 এই হচ্ছে তোমার নিউটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে কত, 92। তাহলে এই দুইটার অনুপাত করো। আচ্ছা, এবার কাটাকাটি যদি করি, যে তোমার বলছে নিউটন আর প্রোটন, তার মানে নিউটনটা উপরে থাকবে, 146 হচ্ছে উপরে থাকবে, আর হচ্ছে 92 হচ্ছে নিচে থাকবে। আচ্ছা, এবার যদি কাটাকাটি করো, দেখো এইটা যদি আমরা গুণ করো, বা তুমি হচ্ছে এইভাবে যদি হিসাব করো যে 90 এর যদি ডাবল করি, 90 দুগুণ 180, তার মানে 180 পুরোপুরি নাই, বা 184 যেটাই বলো, 184 আমার কাছে নাই। তাহলে সেই ক্ষেত্রে এই 92 এর অর্ধেক যদি চিন্তা করি, তাহলে কত আছে এখানে, ধরো 45 আর 146, তাহলে 46 হচ্ছে এইখানে, আর হচ্ছে 100 সামথিং, বা তুমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করলে দেখবা যে এইটা আসে 1.59। হ্যাঁ, তুমি তোমার মতো হিসাব করলে, কারণ এই ক্যালকুলেশনটা এক একজনের একটা স্ট্র্যাটেজি থাকে, এটা তোমরা বুঝো আশা করি। 1.39 যদিও কাছাকাছি যাবে, কিন্তু তুমি একেবারে অ্যাকুরেট হিসাব করতে গেলে দেখবা 1.59 আসে। এগুলো হবে না, এটা বেশি হয়ে যায়, এটা একবারে কম হয়ে যায়, এইটা হবে উত্তর 1.59। যদিও এটা ক্যালকুলেশনের একটা ম্যাথ, কিন্তু এটা হাতে কলমে একটু বোঝা যায়, একটু ট্রিক করলে বোঝা যাবে। ওকে, পরেরটা চলে যাই 24 নম্বর প্রশ্নে। ওকে, সোডিয়াম শিখার বর্ণ কোনটা? এই একটা চার্ট যেটা থেকে সবসময় মোটামুটি প্রশ্ন আসে, যে শিখা পরীক্ষায় কোনটায় কি কালার দেয়, সোডিয়ামের কি কালার, শিখা পরীক্ষায় হচ্ছে সোডিয়াম কি কালার দেয়? আসসালামু আলাইকুম ভাই, এই লাইভে ছিলাম, না শেষ করে দিচ্ছি। আচ্ছা, দ্রুত উত্তর করে দাও, সোডিয়ামের রং কেমন, সোডিয়ামের রং কেমন? সোডিয়ামের রং কেমন? এর সাথে সাথে আরেকটা প্রশ্ন উত্তর যে ইটের মতো লাল কে কালার দেয়? ইটের মতো লাল, হ্যাঁ, ইটের মতো কালার কে দেয়, এটাও সাথে সাথে বলে দাও, এটা অনেক বেশি আসে। সোডিয়াম কি কালার দেয় এবং ইটের মতো কালার দেয় কি? দুইটা উত্তর করে দাও সাথে সাথে। আচ্ছা, এটার উত্তর বলে দিই। হ্যাঁ, এটার উত্তর বলে দিই যে সোডিয়ামের কালার হচ্ছে কি, সোনালী হলুদ। এই যে ব্রাইট গোল্ডেন ইয়েলো, যেটা সোনালী হলুদ, হ্যাঁ, উজ্জ্বল সোনালী হলুদ যেটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সোডিয়ামের কালার। এই চারটা ভালো করে পড়ে রাখবা। ওকে, ইটের মতো কালার দেয় কে? হ্যাঁ, ঠিক আছে, যারা ক্যালসিয়াম উত্তর করছে ধন্যবাদ তাদের। হ্যাঁ, ঠিক আছে, ক্যালসিয়াম না, স্ট্রনশিয়াম না ভাই, ক্যালসিয়াম। ইটের মতো কালার দেয় ক্যালসিয়াম। স্ট্রনশিয়াম হচ্ছে তোমার, কে যেন স্ট্রনশিয়াম লিখলো, কেমন আমার, আচ্ছা ঠিক আছে, কমেন্টটা পাইতেছি না। স্ট্রনশিয়াম হচ্ছে তোমার যে টকটকে লাল যেটা, আর ইটের মতো বললে ক্যালসিয়াম, ইটের মতোটা বেশি আসে, ঠিক আছে। আর সোডিয়াম হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলো যেটা, বা সোনালী হলুদ, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। ওকে, একটি অ্যামোনিয়াম আয়ন এ বিদ্যমান নিউট্রন সংখ্যা কত? ওকে, একবার বেসিক একটা প্রশ্ন, যে এই আয়নে NH4 এ নিউট্রন সংখ্যা কত? NH4 আয়নে, অ্যামোনিয়াম আয়নে নিউট্রন সংখ্যা কত? দ্রুত উত্তর দিয়ে দাও। হ্যাঁ, একবারে টকটকে লাল হচ্ছে স্ট্রনশিয়াম, আর হচ্ছে তোমার ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। ওকে, এটা দ্রুত উত্তর করো, যে এই তোমার অ্যামোনিয়াম আয়নে যে নিউট্রন সংখ্যা কত, অ্যামোনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা কত? এই টাইপের প্রশ্ন একটু কনফিউশন, মানে তাড়াহুড়ার ভিতরে উত্তর করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটু ঠান্ডা মাথায় উত্তর করবা। দ্রুত উত্তর করে দাও, যেহেতু আজান দিয়ে দিও, মানে একটু পরে। হ্যাঁ, আমরা হচ্ছে শেষ করে দিচ্ছি। দ্রুত শেষ করে দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, এই ফসফোনিয়াম সরি অ্যামোনিয়াম আয়নে তোমরা জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, অর্থাৎ এখানে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ এইখানে তুমি কোনো নিউট্রন পাবা না, শুধুমাত্র নাইট্রোজেনে যে কটা নিউট্রন আছে সেই কটা হচ্ছে তোমার এটা উত্তর। তাহলে আমরা জানি নাইট্রোজেনের ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ নিউট্রন সংখ্যা 7, অর্থাৎ তোমার এই অ্যামোনিয়াম আয়নে তোমার নিউট্রন সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ উত্তর হচ্ছে ডি। যারা উত্তর ডি করছো তাদের উত্তরটা সঠিক। ওকে ওকে, আমরা হচ্ছে 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ওকে ওকে, একটু তাড়াতাড়ি। 26 তোমার হচ্ছে Fe2+ আয়নের শেষ ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম কোনটা হবে? স্পিন কোয়ান্টাম সংখ্যা কোনটা হবে? হ্যাঁ, একটু দ্রুত করে দাও। Fe2+ এটার আয়নের শেষ ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে? আচ্ছা, আমি তোমাদের সাথে সাথে করতে থাকি। হ্যাঁ, অর্থাৎ এখানে শেষ ইলেকট্রন হচ্ছে যে এইটা। হ্যাঁ, শেষ ইলেকট্রন হচ্ছে এইটা। তাইলে এটা হচ্ছে প্রথম ইলেকট্রনের, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ ইলেকট্রন। তাহলে প্রথমগুলো যদি আমরা প্লাস হাফ ধরি, তাহলে প্লাস হাফ, এটা হবে মাইনাস হাফ। এই হচ্ছে মাইনাস হাফ। যারা বি উত্তর করছে তাদের উত্তর সঠিক। হ্যাঁ, বি উত্তর যারা করছে তাদের উত্তর সঠিক। ষষ্ঠ ইলেকট্রন সবার লাস্টেরটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস হাফ হবে। ওকে, পরেরটায় চলে যাই। ওকে, পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করে? দ্রুত উত্তর করে দাও, একেবারে সহজ প্রশ্ন। পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? অপশন এ অবলোহিত রশ্মি, অপশন বি এক্স রশ্মি বা এক্স রে, অপশন সি হচ্ছে অতিবেগুনি রশ্মি, অপশন ডি হচ্ছে ওয়াই রশ্মি। দ্রুত উত্তর করো, একেবারে থিওরিক্যাল প্রশ্ন, এগুলা দেখে উত্তর 10 সেকেন্ডও লাগে না একটা উত্তর করতে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নের সময় বাঁচায় তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যেগুলো আসবে ওগুলোতে হচ্ছে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আমরা বেশি সময় নেব না। যারা হচ্ছে দেখতেছো অতি বেগুনি রশ্মি, ঠিক আছে, যারা হচ্ছে অতি বেগুনি রশ্মি বলছো তাদের উত্তর ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নে একটু মাঝখানে আমি একটু ড্রপ করি। এরপরের যে প্রশ্নটা হবে সেটা তো হচ্ছে তোমাদের আজকের সেকেন্ড যেই গিফট বই, সেটা হচ্ছে, তো আমরা হচ্ছে এই 28 নম্বর প্রশ্নে যাবো। হ্যাঁ, আজকের এর পরের প্রশ্নে, এইটার পরের প্রশ্নে যেই কুইজটা থাকবে তার উপরে তোমাদের একটা বই গিফট থাকবে। আর সেখানের নিয়মটা আবার আগের মতোই, যে সবার আগে যে নির্ভুলভাবে উত্তর দিবে, ঠিক আছে, আমাদের কাছে যার উত্তর সবার আগে নির্ভুলভাবে আসবে সে হচ্ছে বিজয়ী, ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, সবাই প্রস্তুত? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, নিম্নলিখিত কোন আয়নটিতে 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে? তাড়াতাড়ি উত্তর করে দাও, দ্রুত উত্তর করে দাও। এই প্রশ্নে যে সবার আগে নির্ভুল উত্তর করবে তার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে পুরস্কার, বই পুরস্কার থাকবে। কমেন্ট করছে শহীদুল্লাহ বি, কামনা ডি। ওকে, উত্তর করতে থাকো। একটু দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করে দাও, যেহেতু আজান দিচ্ছে একটু তাড়াতাড়ি করো। দ্রুত উত্তর করে দাও। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমরা বেশি সময় নিব না। আচ্ছা, এটার উত্তর হবে Fe3+। হ্যাঁ, তোমরা জানো
ফেরামে হচ্ছে 26টা ইলেকট্রন থাকে, তাহলে 26টা থেকে যদি 3টা চলে যায় তাহলে সেখানে থাকবে 23টা ইলেকট্রন। তাহলে 23টারে আমরা লিখতে পারি এভাবে যে আর্গনের হচ্ছে 18টা, এরপরে থাকে 5টা, সেটা 3d5 থাকবে, 3d5 অর্থাৎ এই যে 3d5 আমরা জানি ডিতে 5টা ভাগ থাকবে, এখানে হচ্ছে dxy dyz এগুলো লিখবা, তো 5টা সিঙ্গেল সিঙ্গেল থাকবে অযুগ্ম ইলেকট্রন। তাহলে এই হচ্ছে তোমার 5টা বিজোড় ইলেকট্রন থাকে Fe3+-এ। আচ্ছা আমরা হচ্ছে এটার বিজয়ী বলে দিই। হ্যাঁ, এখানে আমাদের এখানে আসছে হচ্ছে সবার আগে MST কামনা, MST কামনা, মোসাম্মদ কামনা, MST কামনা। হ্যাঁ, MST কামনা। MST কামনা তুমি ভাই হচ্ছে এইটার স্ক্রিনশট নিয়ে আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে তুমি দিয়ে রাখবা। মোহিনী ইসলাম বইটা দরকার, তুমি হচ্ছে লাইভে থাকবে, অসুবিধা নেই, পরবর্তীতে আবার পেয়ে যাবো, অসুবিধা নেই ভাইয়া, করতে থাকো। রিয়ামণি ভাইয়া যারটা আমাদের কাছে আগে আসছে সেটা এখন ধরো তুমি আগে উত্তর করছো বাট আসে নাই, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো বলো ভাই? আচ্ছা সবার আগে উত্তর করছো, একটু ট্রাই করতে থাকো, পরবর্তীতে আবার পাবা। ওকে ওকে ভাই, আমি চেক করছি, প্রথমে যে উত্তর দিছে সেটা আমার কাছে স্ক্রিনশট আমি রাখছি প্রথমে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা এগুলো নিয়ে টেনশন হো না, ঠিক আছে? তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো করো, কিছু শিখো, বইও পাবা, ওটা এত টেনশন নেওয়ার কারণ নাই। এখন ধরো আজকে যে পাইছে সে আবার কালকে পাইতে পারে, এখন তার তরে বইটা লাগবে না, তখন তুমি আবার সেকেন্ড যে থাকবে তখন সে পাবে এটা। ওকে 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 ঠিক আছে, আমরা সময় লস করব না, এইটা নিয়ে তোমরা মন খারাপ করো না, ঠিক আছে? এটা আসলে একটা বদারিং ব্যাপার যে তোমরা হচ্ছে কমেন্ট করো, কিন্তু এটা যদি আমার কাছে না আসে এটা আমার দোষ নাই, তোমারও দোষ না, ঠিক আছে? এটা জাস্ট একটা মিসকমিউনিকেশন যেটা, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে আচ্ছা, বোর মতামত অনুযায়ী তৃতীয় অরবিটালের কৌণিক ভরবেগ কত? এটার উত্তর দিয়ে দাও দ্রুত, এটা দ্রুত উত্তর দিয়ে দাও। যে বোর মতামত অনুযায়ী তোমার এখানে কৌণিক ভরবেগ কত? একটু দ্রুত উত্তর দিয়ে দাও, আমরা একবারে লাইভের শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, আমরা আর তোমাদের বেশি সময় কনজিউম করব না, একটু দ্রুত উত্তর দিয়ে দাও। একটু দ্রুত উত্তর করো। বোর মতামত অনুযায়ী তৃতীয় অরবিটের কৌণিক ভরবেগ কত? আচ্ছা এটার উত্তর শেষ করে দিই। আমরা জানি বোর মতামত অনুসারে কি, যে n তম কক্ষপথের কৌণিক ভরবেগ হচ্ছে nh/2π, nh/2π। তাহলে এখন আমাদের হচ্ছে তৃতীয় অরবিটাল বলছে না, তৃতীয় অরবিট বলছে, তাহলে এই n এর জায়গায় 3 ইনপুট করো, 3h/2π, অর্থাৎ হচ্ছে অপশন ডি। যারা উত্তর ডি করছো তাদের উত্তর সঠিক। হ্যাঁ ওকে 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 আচ্ছা, এইটা আজকের হচ্ছে লাস্ট প্রশ্ন, যে কপার 2+ আয়নের শেষ ইলেকট্রনের জন্য কোনটা সঠিক? একেবারে খুব সহজ একটা প্রশ্ন, এটার দ্রুত উত্তর দিয়ে দাও যে কোনটা হচ্ছে কপার 2+ এর জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, কপার 2+ এর জন্য প্রযোজ্য হবে কোনটা? আচ্ছা তোমরা উত্তর দিতে থাকো, একটু তাড়াতাড়ি করো, আজকে লাইভের শেষ প্রশ্ন এটা, আজকে লাইভের শেষ প্রশ্ন এটা। যারা বই পাও নাই তারা মন খারাপ করো না। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আবার আগামীকালকে পাবা। আজকের লাইভের যেই কোনো সমস্যা থাকলে তোমরা হচ্ছে কমেন্টে দিয়ে রাখতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি। আর আগামীকালকে তোমাদের বায়োলজি কুইজ আছে বিকাল 4:30টায়, 4:30 হ্যাঁ, তোমাদের হচ্ছে রুটিন দেওয়া আছে গ্রুপে, তোমরা হচ্ছে একটু চেক করলে বা পেজে চেক করলেই পেয়ে যাবা, রুটিন পেয়ে যাবা। ওকে, এটার উত্তর দিয়ে দাও, একটু দ্রুত উত্তর দিয়ে দাও যে কপার 2+ এর শেষ ইলেকট্রনটির জন্য সঠিক কোনটি? শেষ ইলেকট্রন। আচ্ছা আমি একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা কপার 2+, আমরা জানি কপার হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, কপার হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে চতুর্থ পর্যায়ে যদি মৌল হয় সেক্ষেত্রে তোমার যদি 2+ হয়, কপার 2+ হলে 4s এর 2টা ইলেকট্রন বের হয়ে যাবে, 4s এর ইলেকট্রন বের হয়ে গেলে তাহলে তোমার 3d, হ্যাঁ 3d তে থাকবে, 3d। তাহলে 3d যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ইলেকট্রন থাকবে কোথায়? d মানে হচ্ছে 2, d মানে কত? 2, l এর মান 2, l এর মান 2 কোথায় আছে? l এর মান 2 কোথায় আছে? এইটা না, এইটাও না, এইটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে b যারা উত্তর করছে তাদের উত্তর সঠিক। হ্যাঁ, আমার এখান থেকে একবার আনক্লিয়ার, n = 3 এবং l = 2, এই 3d তে ইলেকট্রনগুলো থাকবে। কপার 29টা 2টা ইলেকট্রন চলে গেলে 4s থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যাবে, আর 3d তে ইলেকট্রনগুলো থেকে যাবে। তাহলে 3d এর ইলেকট্রন হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, তাহলে এই 3d তার মানে 3 নম্বর কক্ষপথ, আর d এর মানের জন্য আমরা
সহকারী কোয়ান্টাম সংখ্যার এল এর মান বাই 2। আর যেহেতু বাকিগুলোর এলই এখানে এলই ক্যান্সেল, এটা এল ক্যান্সেল, এটা এল ক্যান্সেল, এল ক্যান্সেল, তখন আমরা এম আর এসে যাবো না। এইটাই প্রথমে হচ্ছে এটা পালন করছে, তো সেই ক্ষেত্রে এইটাই উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, কালকে বোটানিক কুইজ, কালকে 2টা অধ্যায়ের উপর, হ্যাঁ 2 অধ্যায়ের, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়। ওকে, তোমরা রুটিন দেখবে, একটু রুটিনটা ফলো করবা। হ্যাঁ, বই কি ফ্রি? হ্যাঁ, বই তো ফ্রি ভাই, বই ফ্রি। প্রত্যেকদিন মানে বিকাল 4:30-এ তোমাদের রুটিন দেওয়া আছে গ্রুপে, একটু চেক করবা। আসপেক সিরিজ পেজ অথবা নেটওয়ার্কের পেজে তোমরা দেখবা যে হচ্ছে এখানে রুটিনটা দেওয়া আছে। সপ্তাহে 4টা করে ক্লাস থাকবে। আজকে হচ্ছে শুক্রবার, শনিবার আরেকটা ক্লাসে। তোমরা আজকে এই লাইভ শেষে তোমরা হচ্ছে আবার দেখবা। এমএসটি কামনা ভাইয়া, তুমি হচ্ছে তোমার ওই প্রশ্নটায় তুমি স্ক্রিনশট নিয়ে আসপেক সিরিজের পেজে তুমি হচ্ছে পাঠায় রাখবা, বলবা হচ্ছে তোমার ডিটেলস বলবা। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরও কোনো সমস্যা থাকলে তোমাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন সমস্যা বা পড়ালেখার ক্ষেত্রে সেগুলো আমাদের গ্রুপে আপলোড করতে পারো। এখানে দক্ষ অ্যাডমিন প্যানেল আছে, তোমাদের সাহায্য করবে, বা আরও এক্সপার্ট ভাইয়ার আছে তোমাদের সাহায্য করার জন্য আছে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে করতে পারো বা ডিরেক্ট গ্রুপেও পোস্ট করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আজকে আর তোমাদের সময় কনজিউম করবো না। ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য। আর লাইভটা সবাই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যাতে পরবর্তী দিনগুলো তোমার বন্ধু বান্ধব এই ভিডিওগুলো দেখতে পারে, তারা যে বুঝতে পারে যে আসলে একটা লাইভ হয়। ঠিক আছে, যেমন অনেকে লাস্টে বলতেছে যে ভাই আমি তো জানতাম না, সেজন্য আমি বলি সবারই প্রথমে একটা কথা বলে নিই যে যারা আসো প্রথমে, তারা প্রথমে একটু শেয়ার করে দেবে তোমার সার্কেলে যারা আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে, বা অনেকেই থাকে যে আমি জানি না, তখন তারা যদি জানতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আমরা তুমি এই বইগুলা, মানে এখান থেকে আমরা যেই বই থেকে প্রশ্নগুলো নিয়েছি বা যেই স্ট্র্যাটেজি ফলো করছি, এইগুলা মোটামুটি তুমি সবগুলো নেটওয়ার্ক বই পেয়ে যাবে। ঠিক আছে, নেটওয়ার্ক সহায়িকা বইটা, যেটা পরবর্তীতে তোমার তুমি যে একেবারে লাস্ট মোমেন্টে যখন দেখবা যে একদিনে অনেক কিছু পড়ার জন্য যে ইয়েগুলো পাবা, এই বই মোটামুটি থাকবে। ঠিক আছে, যারা একবারও কিছু পারো না, যে ভাই আমি কিছুই পারি না, পড়বো একবার নতুন থেকে, তারাও একবারে যদি গোছায় পড়তে পারো এই 2.5 মাস, আশা করি ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, যদি ঠিকঠাক রেগুলার পড়ো। ঠিক আছে, আর সবাই কুইজগুলো অ্যাটেন্ড করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকে লাইভে থাকার জন্য। আজকে লাইভে আমরা এতটুকু শেষ করে দিই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য। কোনো সমস্যা থাকলে লাইভে কমেন্ট করতে পারো বা গ্রুপে পোস্ট দিতে পারো। ধন্যবাদ সবাইকে।